বিজয়পুর শহরের রাস্তায় বৃষ্টির ঠান্ডা ফোঁয়ারা ছড়িয়ে পড়ছিল এবং প্রতিটি বিন্দুর সাথে আকাশ যেন কাঁদছিল। মনে হচ্ছিল যেন পুরো শহর নিজের বিষণ্ণতা লুকিয়ে রাখছে। কিন্তু প্রিয়া শর্মা নামের সেই সফল আইপিএস অফিসারের চোখেও এক গভীর বিষণ্ণতা ছেয়েছিল। তিনি নিজের সরকারি সাদা রঙের জিপ চালাচ্ছিলেন এবং তার হাত স্টিয়ারিংয়ের ওপর শক্ত করে ধরা ছিল। কিন্তু মন অন্য কোথাও বিচরণ করছিল, কারণ পুলিশ সেবায় এত কঠোর পরিশ্রম করে এত উঁচু পদ অর্জন করা এবং অনেক বড় বড় কেস সমাধান করা সত্ত্বেও তার মনের ভেতরে এক শূন্যতা ছিল, যা বছরের পর বছর তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। তিনি ভাবছিলেন যে জীবনের এই ইঁদুর দৌড়ে তিনি তার সবচেয়ে কাছের মানুষ রাজেশ বর্মাকে হারিয়ে ফেলেছেন, যিনি একসময় তার স্বামী ছিলেন। কিন্তু বিবাহবিচ্ছেদের পর থেকে সবকিছু বদলে গিয়েছিল। আজ এই বর্ষণমুখর সন্ধ্যায় তিনি যখন প্রধান বাজারের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ তার নজর এক পরিচ্ছন্নতা কর্মীর ওপর পড়ল, যে রাস্তার ধারে গটার পরিষ্কার করছিল। তার অবস্থা দেখে প্রিয়ার হৃৎপিণ্ড জোরে ধড়ফড় করতে লাগল, কারণ সেই লোকটি আর কেউ নয়, বরং তার প্রাক্তন স্বামী রাজেশ বর্মা ছিল। তার কোমর ঝুঁকে গিয়েছিল, জামাকাপড় ছেঁড়া এবং নোংরা ছিল, চেহারা রোগা হয়ে গিয়েছিল, দাড়ি বেড়ে গিয়েছিল এবং চোখে এক ক্লান্তি ছিল। কিন্তু তবুও তার মধ্যে এক অদ্ভুত মর্যাদা ছিল, যে সে মাথা না নুইয়ে কোনো অভিযোগ ছাড়াই নিজের কাজ করে যাচ্ছিল। প্রিয়ার চোখ ভরে এলো, কারণ স্মৃতির জোয়ার তার মাথায় আছড়ে পড়ল, যে কিভাবে একসময় তারা দুজনে ভালোবাসার দৃষ্টান্ত ছিলেন। কিন্তু এখন পরিস্থিতি তাদের এতটা দূরে করে দিয়েছিল। তিনি জিপ থামানোর কথা ভাবছিলেন, কিন্তু তার হাত কাঁপছিল। হৃদয়ের মধ্যে এক তুফান উঠছিল, যে এটা কি সেই রাজেশ, যে একসময় তার সাথে হাসত, খেলত, আর এখন রাস্তায় পরিষ্কারের কাজ করছে। প্রিয়া এক দীর্ঘশ্বাস নিলেন এবং জিপটি রাস্তার ধারে দাঁড় করালেন। বৃষ্টিতে ভিজতে ভিজতে তিনি বাইরে বের হলেন এবং রাজেশের কাছে গেলেন। তার প্রতিটি কদম ছিল ভারী, যেন প্রতিটি পদক্ষেপে বহু বছরের পুরনো ব্যথা অনুভব করছেন। তিনি ধীরে থেকে ডাকলেন, রাজেশ, তুমি তুমি কি আমাকে চিনতে পারছ? রাজেশ মাথা তুলে তাকাতেই তার চোখে বিস্ময় ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই সে মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমি কাজ করছি, আপনি আপনার রাস্তা দেখুন। প্রিয়ার মন ভেঙে গেল, কারণ তার গলায় কোনো রাগ ছিল না, বরং এক সম্মান ছিল। সে নিজেকে প্রিয়ার যোগ্য মনে করছিল না। প্রিয়া ভাবছিলেন কিভাবে তাদের বিচ্ছেদ রাজেশের জীবন বরবাদ করে দিয়েছে। বিচ্ছেদের পর রাজেশ চাকরি হারিয়েছিল, বিষণ্ণতায় ডুবে গিয়েছিল, এবং তার মা কমলা দেবীও অসুস্থ থাকতে শুরু করেছিলেন, যার ফলে ঋণ বেড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে এই পরিষ্কারের কাজ শুরু করেছিল। কিন্তু সে কখনো কারো কাছে সাহায্য চাইত না, বরং রোজ ভোরে উঠে রাস্তা পরিষ্কার করত, দিনভর পরিশ্রম করত, আর সন্ধ্যায় সামান্য কিছু খেয়ে ঘুমিয়ে পড়ত। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কারণ ঠিকমতো খাবারও জুটত না। কিন্তু তার চোখে এখনও প্রিয়ার জন্য ভালোবাসা ছিল, যা সে কখনো প্রকাশ করেনি, কারণ সে নিজেকে এখন প্রিয়ার যোগ্য মনে করত না। প্রিয়ার চোখ দিয়ে জল ঝরতে লাগল। বৃষ্টির ফোঁটার সাথে মিশে সেই জল পড়ছিল, এবং তিনি তাদের বিয়ের দিনগুলোর কথা মনে করছিলেন। বিজয়পুরের পাশের এক ছোট গ্রামে তাদের বিয়ে হয়েছিল, এবং রাজেশ তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল। তখন তারা দুজনেই খুব খুশি ছিলেন। রাজেশ এক সাধারণ ক্লার্কের চাকরি করত, কিন্তু তার মন ছিল সোনার মতো। সে প্রিয়াকে ছোট ছোট প্রতিটি খুশি দিত। সকালে চা করে আনত, সন্ধ্যায় একসাথে ঘুরতে নিয়ে যেত। তাদের জীবন ছিল স্বপ্নের মতো। কিন্তু যখন প্রিয়া আইপিএসের প্রস্তুতি শুরু করলেন, তখন ধীরে ধীরে মতভেদ শুরু হল। প্রিয়া খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি চেয়েছিলেন রাজেশও জীবনে এগিয়ে যাক, বড় কিছু করুক। কিন্তু রাজেশ ছিল অল্পে তুষ্ট। সে বলত যে এই ছোট চাকরিতেই সে খুশি। প্রিয়া এটা পছন্দ করতেন না, এবং ধীরে ধীরে ঝগড়া বাড়তে থাকে। ট্রেনিংয়ের সময় প্রিয়া দূরে থাকতে শুরু করলেন। রাজেশ একা হয়ে গেল। আর যখন প্রিয়ার পোস্টিং হল, তিনি আরও ব্যস্ত হয়ে পড়লেন, যার ফলে সম্পর্ক ভেঙে গেল। সেই বর্ষণমুখর সন্ধ্যায় রাজেশকে দেখে প্রিয়া এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন যে তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন, এবং তার মনে পুরনো স্মৃতি ঘুরতে লাগল। যেমন তাদের বিয়ের রাত, যখন পুরো ঘর ফুলে সাজানো ছিল, এবং কমলাদেবী আশীর্বাদ করেছিলেন যে তোমরা দুজনে সদা সুখী থেকো। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। রাজেশের মা কমলাদেবী একা হয়ে গিয়েছিলেন। রাজেশ তাকে প্রতি মাসে সামান্য কিছু টাকা পাঠাত,
কিন্তু অসুস্থতার কারণে খরচ বেড়ে গিয়েছিল এবং রাজেশ নিজেও অসুস্থ থাকতে শুরু করেছিল। তার শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গিয়েছিল, কিন্তু সে ডাক্তারের কাছে যেত না, কারণ পয়সার অভাব ছিল, এবং সে মুখ বুজে সব সহ্য করত। প্রিয়া রাজেশকে আবার জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো তো? রাজেশ শুধু মাথা নাড়িয়ে বলল, ম্যাডাম, আমাকে কাজ করতে দিন, আমি ঠিক আছি। প্রিয়ার মন ভেঙে চুরমার হয়ে গেল। তিনি ফিরে এসে জিপে বসলেন, কিন্তু চোখের জল থামছিল না। তিনি ভাবছিলেন তার অহংকার এবং স্ট্যাটাস কিভাবে একজন ভালো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। কারণ ডিভোর্সের পর প্রিয়া সফলতার সিঁড়ি বেয়ে ওপরে উঠেছেন, তিনি এসপি হয়েছেন, অনেক পুরস্কার পেয়েছেন। কিন্তু রাতে একাকিত্ব তাকে তাড়িয়ে বেড়াত। তিনি প্রায়ই ভাবতেন রাজেশ কোথায় আছে, সে ঠিক আছে কিনা, কিন্তু গর্বের কারণে কখনো খোঁজ নেননি। আর আজ হঠাৎ এই দেখা হওয়া তার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল। প্রিয়া জিপে করে বাড়ি ফিরলেন, কিন্তু মন টিকছিল না। বিজয়পুরের এক অভিজাত এলাকায় তার বাড়ি ছিল, যেখানে সব ধরনের আরাম আয়েশ ছিল, কিন্তু তার মনে হচ্ছিল যেন কিছু একটা অভাব রয়েছে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই স্মৃতি ভেসে আসতে লাগল। কিভাবে বিয়ের প্রথম বছরে তারা দুজনে পার্কে ঘুরতেন। রাজেশ হাত ধরে বলতো, তুমিই আমার পৃথিবী, আর প্রিয়া হাসতেন। কিন্তু যখন প্রিয়া পরীক্ষায় পাশ করলেন, তিনি বদলে গেলেন। তিনি বলতে শুরু করলেন, তোমাকেও বড় কিছু করতে হবে। রাজেশ উত্তর দিত, আমি অভাবেই খুশি। প্রিয়ার এই কথাগুলো অসহ্য লাগত, এবং একদিন বড় ঝগড়ার পর প্রিয়া বিচ্ছেদ চাইলেন। রাজেশ কিছু বলেনি, শুধু চুপচাপ মেনে নিয়েছিল, কারণ সে জানত প্রিয়া এখন তার থেকে অনেক ওপরে উঠে গিয়েছে। তারপর রাজেশের জীবন তছনছ হয়ে গেল। সে চাকরি ছাড়ল, ডিপ্রেশনে ডুবল, কমলাদেবী অসুস্থ হলেন, বাড়ি বিক্রি হয়ে গেল, এবং রাজেশ বাধ্য হয়ে ঝাড়ুদার হল। কিন্তু সে কখনো অভিযোগ করেনি। সে রোজ কাজ করত আর প্রিয়ার কথা ভাবত যে সে খুশি আছে তো, কিন্তু নিজেকে তার সামনে যাওয়ার যোগ্য মনে করত না। প্রিয়া এখন এইসব জানতে পেরে অনুতপ্ত হচ্ছিলেন যে তার গর্ব কত বড় ক্ষতি করেছে। তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। সকালে উঠে সোজা থানায় গেলেন এবং রাজেশের ঠিকানা খুঁজে বের করলেন। জানতে পারলেন যে সে বিজয়পুরের এক পুরনো চাল বস্তি এলাকায় তার মায়ের সাথে থাকে। প্রিয়া সিদ্ধান্ত নিলেন তিনি সেখানে যাবেন। তিনি রাজেশকে ফিরে পেতে চান এবং পুরনো সম্পর্ক জোড়া লাগাতে চান, কিন্তু মনে ভয়ও ছিল যে রাজেশ মানবে কিনা। থানা থেকে বেরিয়ে তিনি সেই চালির দিকে চললেন। রাস্তায় তিনি ভাবছিলেন রাজেশের মা কমলা দেবী কিভাবে তার সাথে দেখা করবেন। তিনি কি তাকে ক্ষমা করবেন? কারণ ডিভোর্সের পর কমলা দেবী খুব কেঁদেছিলেন। তিনি প্রিয়াকে মেয়ের মতো ভালোবেসেছিলেন। বস্তি এলাকায় পৌঁছে প্রিয়া দরজায় কড়া নাড়লেন। কমলা দেবী দরজা খুলতেই অবাক হয়ে গেলেন। প্রিয়াকে দেখে তার চোখ ভরে এলো এবং তিনি বললেন, বেটি, তুমি এখানে কিভাবে? প্রিয়া কাঁদতে কাঁদতে ভেতরে এলেন এবং কমলা দেবীকে জড়িয়ে ধরলেন। তারপর দুজনে বসে কথা বলতে লাগলেন। কমলা দেবী জানালেন রাজেশ কতটা কষ্ট সহ্য করছে। সে অসুস্থ, কিন্তু কাজ ছাড়ে না, কারণ মাকে খাওয়াতে হবে। প্রিয়ার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি বলছিলেন, মা, আমি অনেক বড় ভুল করেছি। স্ট্যাটাসের চক্করে আমি রাজেশকে হারিয়ে ফেলেছি, কিন্তু এখন আমি সব ঠিক করতে চাই। কমলা দেবী বললেন, বেটি, রাজেশ এখনও তোমাকে ভালোবাসে, কিন্তু সে নিজেকে তোমার যোগ্য মনে করে না। সে বলে, আমি এখন ঝাড়ুগার, প্রিয়া আইপিএস, আমরা কিভাবে একসাথে থাকতে পারি? প্রিয়ার মন গলে গেল। তিনি ভাবছিলেন প্রকৃত ভালোবাসা কতটা দামি, যা স্ট্যাটাসের ঊর্ধ্বে। তিনি কমলা দেবীকে কথা দিলেন যে তিনি রাজেশের সাথে দেখা করবেন এবং তাকে ফিরিয়ে আনবেন। কিন্তু রাজেশ তখন কাজে ছিল, তাই প্রিয়া অপেক্ষা করতে লাগলেন। তার মনের ভেতর আবেগের তুফান চলছিল যে কিভাবে তিনি রাজেশকে বোঝাবেন যে ভালোবাসায় কোনো ছোট বড় হয় না এবং তারা দুজনে আবার সুখী হতে পারেন। প্রিয়া কমলা দেবীর ছোট ঘরে বসেছিলেন, যেখানে দেওয়ালে পুরনো ছবি লাগানো ছিল। এক কোণে রাজেশের ছোটবেলার ফটোও ছিল, যেখানে তাকে হাসতে দেখা যাচ্ছিল, কিন্তু এখন সেই হাসির চিহ্নটুকুও নেই। কমলা দেবী চা বানাতে গিয়েছিলেন এবং প্রিয়া একা বসে ভাবছিলেন কিভাবে সময় সবকিছু বদলে দিয়েছে, কিভাবে তার একটি সিদ্ধান্ত এত মানুষের জীবনকে প্রভাবিত করেছে। কমলা দেবী ফিরে এসে প্রিয়ার হাতে চায়ের কাপ দিলেন।
তার চোখও ভেজা ছিল। তিনি বললেন, বেটি, রাজেশ সন্ধ্যা 6টার পরেই বাড়ি ফেরে। সে রোজ বিকেলে বাজারের পাশের গলি পরিষ্কার করে এবং তারপর বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকাল তার শরীর খুব খারাপ, শ্বাস নিতে কষ্ট হয়, খুব কাশি হয়। ডাক্তার বলেছিল ফুসফুসে ইনফেকশন হয়েছে, কিন্তু চিকিৎসার টাকা নেই। ও বলে, মা, আমি ঠিক হয়ে যাব, শুধু তুমি চিন্তা করো না। প্রিয়া শুনে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, মা, আমি সবকিছু নষ্ট করে দিয়েছি। আমি ভেবেছিলাম পদ আর নাম দিয়ে জীবন পূর্ণ হয়ে যায়, কিন্তু আমি বুঝে গেছি ভালোবাসা ছাড়া সবকিছুই শূন্য। আমি রাজেশের সাথে দেখা করতে চাই, আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই, আমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাই। কমলা দেবী প্রিয়ার হাত ধরে বললেন, বেটি, রাজেশ খুব শক্ত মনের মানুষ, সে কখনো অভিযোগ করে না, কিন্তু তার হৃদয়ে তোমার জন্য এখনও সেই আগের মতোই ভালোবাসা আছে। শুধু সে ভয় পায় যে পাছে তাকে দেখে তুমি লজ্জিত না হও। ও নিজেকে ছোট মনে করে। সে বলে, এখন আমি পরিষ্কারের কাজ করি, প্রিয়া আইপিএস, আমরা কিভাবে একসাথে থাকতে পারি? লোকে কি বলবে? কিন্তু আমি জানি তুমি যদি সত্যি সত্যি ক্ষমা চাও তবে সে ভেঙে পড়বে। ওর মনটা খুব নরম। প্রিয়া মাথা নিচু করে বললেন, মা, আমি অপেক্ষা করব, আমি আজই ওর সাথে দেখা করব। আমি ওকে বলবো আমার কাছে পদের কোনো গুরুত্ব নেই, আমার কাছে শুধু সেই মানুষটা গুরুত্বপূর্ণ যে আমার সাথে ছিল যখন আমার কিছুই ছিল না। পড়লেন। তার চোখের জল মাটিতে পড়ছিল এবং রাজেশের চোখও ভরে এলো। সে নড়াচড়া করতে পারছিল না। সময় বয়ে যাচ্ছিল আর প্রিয়ার হৃৎস্পন্দন বাড়ছিল। তিনি বারবার ঘড়ি দেখছিলেন। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু বাতাসে এক হিমেল ভাব ছিল। সন্ধে 6টা বাজল আর দূর থেকে রাজেশের অবয়ব দেখা গেল। সে খুব ক্লান্ত হয়ে আসছিল। কাঁধে ঝাড়ু রাখা ছিল, জামাকাপড় ভেজা, মুখ শুকনো আর চোখ নিচের দিকে। প্রিয়া কমলা দেবীকে বললেন, মা, আমি বাইরে গিয়ে দেখা করছি, আপনি ভেতরে থাকুন। প্রিয়া বাইরে বেরিয়ে রাজেশের সামনে দাঁড়ালেন। রাজেশ তাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। ঝাড়ুটা হাত থেকে পড়ে গেল এবং সে মাথা নিচু করে বলল, ম্যাডাম, আপনি এখানে কেন এসেছেন? আমি তো কাজ শেষ করে বাড়ি ফিরছি। প্রিয়ার গলা কাঁপছিল। তিনি বললেন, রাজেশ, আমাকে ম্যাডাম বলো না। আমি সেই প্রিয়া যে তোমার স্ত্রী ছিল, যে তোমাকে খুব ভালোবাসত এবং আজও বাসে। আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আমি ভেবেছিলাম আমি অনেক বড় স্বপ্ন দেখছি, কিন্তু আমি বুঝেছি স্বপ্ন ততক্ষণ অসম্পূর্ণ যতক্ষণ তুমি আমার সাথে নেই। আমি রোজ রাতে কাঁদি, কারণ তোমার অভাব অনুভব করি। আমি তোমার জীবন নষ্ট করে দিয়েছি। তুমি অসুস্থ, তোমার মা অসুস্থ, সব আমার জন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দাও রাজেশ। আমি তোমার সামনে নতমস্তক হচ্ছি। আমি ক্ষমা চাইছি। প্রিয়া হাঁটু গেড়ে বসে করতে পারছিল না। তার শরীর কাঁপছিল। সে বলল, প্রিয়াজি, উঠুন, আপনি আইপিএস, লোকে দেখলে কি বলবে? আমি তো এখন একজন ঝাড়ুদার। আমার হাত নোংরা। আপনি কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কিভাবে একসাথে থাকতে পারি? প্রিয়া তার হাত ধরলেন। তার হাত ছিল ঠান্ডা এবং ভেজা। তিনি বললেন, রাজেশ, আমার কাছে তোমার এই হাত সবচেয়ে পরিষ্কার, কারণ এগুলো মেহনতের হাত, এগুলো ভালোবাসার হাত, এগুলো সেই হাত যা আমাকে একসময় খুশি রাখত। আমার মনে আছে যখন তুমি আমার জন্য চা আনতে, যখন তুমি আমার সাথে হাসতে, যখন তুমি বলতে আমিই তোমার পৃথিবী। অহংকার আর স্ট্যাটাসের মোহে আমি সব ভুলে গিয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝেছি প্রকৃত ভালোবাসা স্ট্যাটাসের ঊর্ধ্বে হয়। প্লিজ রাজেশ, আমাকে একটা সুযোগ দাও। আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমরা আবার নতুন করে শুরু করব। আমি তোমার যত্ন নেব, তোমার মায়ের যত্ন নেব, আমরা 3 জন মিলে সুখে থাকব। রাজেশের চোখ দিয়ে জল ঝরছিল। সে চুপ ছিল। সে প্রিয়ার হাত ধরে ভাবছিল, এটা স্বপ্ন না সত্যি? সে কি সত্যিই ফিরে আসতে পারে তার কাছে? সে কি এখনও তাকে চায়? প্রিয়া বললেন, রাজেশ, আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। আমি মিথ্যে বলছি না। আমি বছরের পর বছর একা থেকে বুঝে গেছি তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি অনেক নাম কামিয়েছি, অনেক পথ পেয়েছি, কিন্তু রাতে যখন বিছানায় শুই মনে হয় কোনো একটা অভাব আছে। সেই অভাবটা তুমি, রাজেশ। প্লিজ আমাকে ক্ষমা করো। আমি তোমার সামনে মাথা নত করেছি। এবার তোমার পালা, আমাকে তুলে ধরা অথবা চলে যাওয়া। রাজেশ ধীরে ধীরে নিচু হল। সে প্রিয়ার কাঁধে হাত রেখে তাকে ওঠাল। তার গলা ছিল ভারী। সে বলল, প্রিয়া,
আমি কখনো তোমাকে ঘৃণা করিনি। আমি সবসময় চেয়েছি তুমি খুশি থাকো। আমি ভেবেছিলাম তুমি বড় হবে, সফল হবে। আমি তোমার পথের বাধা হতে চাইনি, তাই আমি চুপচাপ সব সহ্য করেছি। কিন্তু আজ যখন তুমি আমার সামনে কাঁদছ, তখন আমার বুক ফেটে যাচ্ছে। আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু এখন দেখো পরিস্থিতি কি হয়েছে। আমি অসুস্থ, আমার কাছে কিছুই নেই। আমি তোমাকে কি দেব? প্রিয়া বললেন, রাজেশ, আমার কিছুই চাই না, আমার শুধু তুমি চাই, তোমার সাথে থাকা চাই, তোমার ভালোবাসা চাই। আমরা মিলে সব ঠিক করে নেব। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার মায়ের ভালো চিকিৎসা করাবো। আমাদের সংসার আবার গড়ে উঠবে, শুধু তুমি একবার হ্যাঁ বলো। রাজেশ এক লম্বা দীর্ঘশ্বাস নিল, তার চোখে আশার আলো দেখা গেল। সে বলল, প্রিয়া, যদি তুমি সত্যি চাও তবে আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। আমি কখনো তোমার পদের সুবিধা নেব না। আমি নিজের কাজ চালিয়ে যাব, আমি নিজে উপার্জন করব। আমি তোমার সমান হয়ে থাকতে চাই, নইলে আমি আসতে পারব না। প্রিয়া হাসলেন, তার চোখে খুশির জল ছিল। তিনি বললেন, রাজেশ, তুমি সবসময়ই আমার সমান ছিলে, তুমি আমার কাছে সবচেয়ে উঁচুতে। চলো বাড়ি চলো, মা অপেক্ষা করছেন। তারা দুজনে হাত ধরে ভেতরে ঢুকলেন। কমলাদেবী তাদের দেখে কেঁদে ফেললেন। তিনি দুজনকে জড়িয়ে ধরে বললেন, ভগবান আজ আমার ডাক শুনেছেন, আমাদের পরিবার আবার পূর্ণ হল। রাজেশ মাকে জড়িয়ে ধরে বলল, মা, এখন সব ঠিক হয়ে যাবে। প্রিয়া বললেন, মা, এখন থেকে আমরা তিনজন একসাথেই থাকব, আমরা খুব সুখে থাকব। সেই রাতে তারা তিনজন একসাথে বসলেন, পুরনো কথা বললেন, হাসলেন, কাঁদলেন এবং সেই দিনগুলোর কথা মনে করলেন যখন সবকিছু ভালো ছিল। প্রিয়া রাজেশের স্বাস্থ্যের খেয়াল রাখলেন, তাকে ওষুধ খাওয়ালেন, ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং ধীরে ধীরে রাজেশের শরীর সেরে উঠতে লাগল। রাজেশ নিজের কাজ চালিয়ে গেল, কিন্তু এখন তার মুখে হাসি ছিল, কারণ এখন তার কাছে তার ভালোবাসা ছিল। প্রিয়াও বুঝেছিলেন যে জীবনে সবচেয়ে জরুরি জিনিস হল ভালোবাসা। এবং নাম পরে আসে। তারা দুজনে এখন একে অপরের ভরসা হয়ে উঠলেন। কমলাদেবী খুশি ছিলেন, বাড়িতে আবার হাসি ফিরে এলো। গল্প এখানেই শেষ নয়, কারণ প্রকৃত ভালোবাসা কখনো শেষ হয় না। তা শুধু একটু সময়ের অপেক্ষা করে, একটু বোঝাপড়ার এবং সামান্য ক্ষমার। আজ আপনি যদি এই গল্পটি শুনে থাকেন, তবে ভাবুন, আপনার জীবনেও কি এমন কোনো মানুষ আছে যার থেকে আপনি ভুলবশত দূরে চলে গেছেন? আপনি কি ক্ষমা চাইতে পারেন? আপনি কি দ্বিতীয় সুযোগ দিতে পারেন? কারণ জীবন ছোট, কিন্তু ভালোবাসা খুব দামি। একে হারানোর আগে সামলে নিন। এবার আপনি বলুন, আপনি যদি প্রিয়ার জায়গায় হতেন, তবে কি রাজেশকে দ্বিতীয় সুযোগ দিতেন, নাকি স্টেটাস এবং ইগোর কথা ভাবতেন? কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনার মতামত এই গল্পটিকে আরও বিশেষ করে তুলবে। হয়তো আপনার একটা কমেন্টে কারো মন গলে যাবে। আপনিও কি কারো কাছে ক্ষমা চাইতে চান বা কাউকে ক্ষমা করতে চান? নিজের গল্প শেয়ার করুন, কারণ প্রতিটি গল্পের পেছনেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। প্রিয়া এবং রাজেশ এখন একসাথে ঘরে বসেছিলেন, যেখানে কমলাদেবীর চোখ খুশিতে ঝলমল করছিল এবং তিনি বারবার দুজনকে আশীর্বাদ করছিলেন যে ভগবান তার বছরের পুরনো প্রার্থনা কবুল করেছেন। রাজেশ এখনও কিছুটা দ্বিধায় ছিল, তার মনে ভয় ছিল যে এই স্বপ্ন কি ভেঙে যাবে। প্রিয়া কি সত্যিই তাকে মেনে নিতে পারবে? কারণ সে তো ঝাড়ুদার, তার হাতে নোংরা লেগে থাকে, তার জামা কাপড় ছেঁড়া। আর প্রিয়া এখন আইপিএস, লোকে তাকে সম্মান করে। কিন্তু প্রিয়া তার হাত ধরে ধীরে থেকে বললেন, রাজেশ, তোমার এই হাত দেখে আমার কোনো লজ্জা হয় না। এগুলো তো পরিশ্রমের হাত। এই হাতগুলো সেই সময়ের, যখন তুমি আমার জন্য সব কিছু করতে, যখন তুমি আমাকে সকালে তুলে চা দিতে, আমার ক্লান্তি দূর করতে পা টিপে দিতে, যখন বলতে আমিই তোমার জীবন। আজ আমি বুঝেছি তোমার সাথে আমি কত বড় অপরাধ করেছি। আমি তোমাকে ছেড়ে দিয়েছি কারণ আমার মনে হয়েছিল তুমি আমার স্বপ্নের পথে আসছ, কিন্তু আসলে তুমিই ছিলে আমার স্বপ্ন। বাকি সব তো শুধু লোক দেখানো ছিল, পদ ছিল, নাম ছিল, কিন্তু মনের শান্তি শুধু তোমার কাছেই মেলে। রাজেশের চোখে আবার জল এলো। সে বলল, প্রিয়া, আমি তোমার উপর রাগ করিনি। আমি চেয়েছিলাম তুমি বড় হও, আমি তোমার পেছনে থাকতে চেয়েছিলাম। কিন্তু যখন তুমি চলে গেলে আমার পৃথিবী অন্ধকার হয়ে গেল। আমি চাকরি ছেড়ে দিলাম, কারণ মন লাগতো না। তারপর ডিপ্রেশন এলো, মা অসুস্থ হলেন, ঋণ হলো, বাড়ি বিক্রি হলো এবং আমি বাধ্য হয়ে ঝাড়ু হাতে নিলাম। কিন্তু আমি কখনো অভিযোগ করিনি। আমি রোজ ভাবতাম প্রিয়া কোথাও হয়তো খুশি আছে, তার মুখে হাসি থাকলে আমি আমার কষ্ট সহ্য করে নিতাম।
কিন্তু আজ তুমি যখন আমার সামনে কাঁদছ তখন আমার মন ভেঙে যাচ্ছে। আমি চাই না তুমি দুঃখী থাকো। প্রিয়া তার গালে হাত রেখে বললেন, রাজেশ, এখন আর কোনো দুঃখ থাকবে না। আমরা মিলে সব ঠিক করব। আমি তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার ফুসফুসের চিকিৎসা করাবো, মাকেও ভালো ওষুধ দেব। আমাদের ঘর আবার সাজবে, কিন্তু এবার আমরা 3 জন একসাথে থাকব। কোনো বিচ্ছেদ হবে না, কোনো ইগো থাকবে না, শুধু ভালোবাসা থাকবে। ধীরে ধীরে দিন কাটতে লাগল। প্রিয়া রাজেশকে নিজের বাড়িতে নিয়ে এলেন। বিজয়পুরের এক শান্ত এলাকায় তাদের বাড়ি ছিল, যেখানে জানলা দিয়ে ভোরের আলো আসত আর সন্ধ্যায় পাখিদের ডাক শোনা যেত। রাজেশ শুরুতে কিছুটা অস্বস্তি বোধ করছিল, কারণ সে ভাবত প্রতিবেশীরা কি বলবে। লোকে তাকে দেখে হাসবে যে আইপিএসের স্বামী ঝাড়ুদার। কিন্তু প্রিয়া সবাইকে বলে দিয়েছিলেন যে এ আমার স্বামী, আমার সঙ্গী। এ সেই মানুষ যে আমাকে মানুষ হিসেবে গড়ে তুলেছে, যাকে ছাড়া আমি কিছুই নই। ধীরে ধীরে মানুষ বুঝতে পারল যে প্রকৃত ভালোবাসা লোক দেখানো হয় না। রাজেশ নিজে কাজ ছাড়েনি। সে এখনও ভোরে উঠে রাস্তা পরিষ্কার করত, কিন্তু এখন তার মুখে এক প্রশান্তি ছিল, কারণ বাড়ি ফিরলে সে প্রিয়াকে পেত, যে তার জন্য চা বানিয়ে রাখত, তার সাথে বসে গল্প করত, তার ক্লান্তি দূর করত। কমলা দেবীর শরীরও সেরে উঠল। তিনি এখন হাসি খুশি থাকতেন। তিনি বলতেন, বেটি, তুমি আমার ছেলেকে নতুন জীবন দিয়েছ, আমাদের আবার পরিবার দিয়েছ। প্রিয়া এখন নিজের ডিউটির পাশাপাশি পরিবারেরও খেয়াল রাখতেন। তিনি বুঝেছিলেন যে সফলতা শুধু পদ থেকে আসে না। সফলতা আসে যখন মন খুশি থাকে, যখন বাড়িতে হাসি থাকে, যখন ভালোবাসা থাকে। রাজেশের স্বাস্থ্য এখন স্বাভাবিক। ডাক্তার বলেছে সব ঠিক আছে, শুধু যত্ন আর ভালোবাসার প্রয়োজন ছিল, যা প্রিয়া তাকে দুহাত ভরে দিচ্ছিল। তারা দুজনে বিকেলে পার্কে হাত ধরে হাঁটতেন, যেমনটা আগে করতেন। রাজেশ বলতো, প্রিয়া, তুমি আমাকে আবার বাঁচতে শিখিয়েছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আর প্রিয়া বলতেন, রাজেশ, তুমি আমাকে শিখিয়েছ যে ভালোবাসায় ছোট বড় বলে কিছু হয় না, তুমিই আমার কাছে সবচেয়ে বড়। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং আকাশ কমলা রঙের হয়ে গিয়েছিল, প্রিয়া আর রাজেশ ছাদে বসেছিলেন। কমলাদেবী নিচে রান্নাঘরে কিছু বানাচ্ছিলেন। প্রিয়া রাজেশের দিকে তাকিয়ে বললেন, রাজেশ, আজ আমি খুব খুশি। রাজেশ হেসে বলল, প্রিয়া, আমিও এটাই ভাবছি। আমরা অনেক কষ্ট পেয়েছি, কিন্তু এখন আমরা খুশি, আর এটাই যথেষ্ট। প্রিয়া বললেন, রাজেশ, কিন্তু একটা কথা মনে রেখো, কখনো যদি কোনো ভুল হয়ে যায় তবে ক্ষমা চেয়ে নিও, কারণ ক্ষমা থেকে সম্পর্ক মজবুত হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না। তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে বসে রইলেন, এবং সেই মুহূর্তে পুরো বিজয়পুর শহর যেন শান্ত হয়ে গিয়েছিল, কারণ একটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। তো বন্ধুরা, এই ছিল প্রিয়া, রাজেশ আর কমলা দেবীর সেই হৃদয় ছোঁয়া গল্প, যেখানে অহংকার সব কিছু ভেঙে দিয়েছিল, কিন্তু অনুশোচনা আর প্রকৃত ভালোবাসা সব কিছু আবার জোড়া লাগিয়ে দিল। শিক্ষা এটাই যে জীবনের সবচেয়ে দামি জিনিস হলো সম্পর্ক। পদ আর টাকা আসে যায়, কিন্তু যে মনের সাথে জুড়ে যায় সে কখনো ছাড়ে না। ভুল হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিন, কেউ ছেড়ে গিয়ে থাকলে ক্ষমা করে দিন, কারণ ভালোবাসায় ইগোর কোনো স্থান নেই। এবার আপনারা বলুন, আপনারা প্রিয়ার জায়গায় থাকলে রাজেশকে দ্বিতীয় সুযোগ দিতেন, নাকি স্ট্যাটাস আর সমাজের কথা ভেবে চুপ করে থাকতেন? আপনার জীবনেও কি এমন কোনো সম্পর্ক আছে যে আপনি ঠিক করতে চান? কমেন্টে নিজের মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে।